ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। সম্প্রতি 4 ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ন্যাশনাল প্রিমিয়ার, আইএফআইসি ও আল আরাফ ইসলামী ব্যাংক। আর্থিক অনিয়ম ও খেলাপি ঋণে জর্জরিত বেসরকারি খাতের এই 4 ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগে কতটা সুশাসন ফিরবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। দর্শক, এসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ব্যাংকে পর্যবেক্ষক কেন দরকার। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে দুজন যুক্ত হবেন। তার মধ্যে একজন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, এবং পরে হয়তো যুক্ত হবেন সাবেক ব্যাংকার ও বিশ্লেষক শফিকুর রহমান। 4টি ব্যাংকে কিন্তু পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সুশাসন, নজরদারি বাড়ানোর জন্য, এবং সেই সাথে খেলাপি ঋণে যে জর্জরিত অবস্থা তাদের এবং পরিচালনা পর্ষদের নজরদারির জন্য এই 4জন ব্যাংকে 4জন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এবং ব্যাংক খাতে যে সুশাসনের কথা বলা হচ্ছে সেই সুশাসন ফেরানোর জন্য আসলে কেন্দ্রীয় ব্যাংক এই একটি উদ্যোগ নিয়েছে। যদি এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, তারপরে কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংক খাতে যে অস্থির সময় গিয়েছে, খেলাপি ঋণের যে পরিমাণ দাঁড়িয়েছে সব কিছুতে বলে, এবং বেসরকারি ব্যাংকগুলোকে একটি নিয়মে নিয়ে আসার জন্য আসলে এই পর্যবেক্ষক নিয়োগের অংশ হিসেবে এটি একটি বলা যায় কেন্দ্রীয় ব্যাংকের একটি ধারাবাহিক অংশ। দর্শক, আমরা আমাদের অতিথিদের জন্য অপেক্ষা করছি, পেলে হয়তো তাদের সাথে আমরা আরও বিশদ আলোচনায় যাব। তার আগে একটু বলে রাখা ভালো যে এবং এই যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে এবং সেটি আসলে ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে, কতটা সুশাসন প্রতিফলিত হবে সেটিও কিন্তু আসলে দেখার বিষয়। আমরা একটা বিরতিতে যাচ্ছি, কারিগরি ত্রুটির কারণে দর্শকদের সংযুক্তি পাচ্ছেন। আমরা বিরতির পর ফিরে এসে তাদের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতে। আমরা ফিরছি আলোচনায়। আমাদের সাথে আছেন সাবেক ব্যাংকার ও বিশ্লেষক শফিকুর রহমান। আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক টালি খাতায়। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে আজকে ব্যাংকে পর্যবেক্ষক কেন দরকার, সম্প্রতি আমরা দেখলাম যে 4টি ব্যাংকে পর্যবেক্ষক দিয়েছে। আসলে এসব পর্যবেক্ষক নিয়োগের প্রতিফলন কতটা ঘটবে বলে মনে করছেন? ধন্যবাদ। পর্যবেক্ষক কেন দরকার আসলে আমরা নিজেরাও এটা বুঝতে পারতেছি না, কারণ ব্যাংকগুলোকে তো আগে প্রবলেম ব্যাংক বা এরকম কিছু এটা বলা হয়নি। কালকে পেপারে দেখলাম যে 4টি ব্যাংকে পর্যবেক্ষক দিয়েছে, সম্ভবত প্রিমিয়ার ব্যাংক, আল আরাফা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আর একটা জন্য কি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, তো ন্যাশনাল ব্যাংক তো প্রবলেম ব্যাংক। এটা সেই এই 5টা ব্যাংক যে মার্জার হয়েছে তখন তো এদের মতোই এটাও প্রবলেমে ছিল, কিন্তু এই 5টা ব্যাংকের মধ্যে তো এই 6 নম্বর ব্যাংক হিসেবে এটা ঢুকেনি। তো এদের এখন কি সমস্যা আমি তো এটা বুঝতে পারলাম না। পর্যবেক্ষক দিয়েছে, পর্যবেক্ষক বসিয়েছে, এবং পর্যবেক্ষক নিয়েও আমার কিছু কনফিউশন আছে। সাধারণত পর্যবেক্ষক হয় বাংলাদেশ ব্যাংকের থেকে কোনো সিনিয়র লেভেলের বা মিড লেভেলের এক্সিকিউটিভদেরকে মানে অ্যাডভাইস কি বলে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়। কিন্তু এখানে তাদের আবার আমার যতটুকু মনে পড়ে আমি দেখলাম যে পর্যবেক্ষক হিসেবে এমন দুজনকে দিয়েছে, তারা কি বাংলাদেশ ব্যাংকের লোক নাকি ওই ব্যাংকের বোর্ডের লোক বা ওই ব্যাংকের কেউ, আমি তাও বুঝতে পারলাম না। তো এই পর্যবেক্ষক দিয়ে কি লাভ হবে? পর্যবেক্ষক তো এক সময় বিভিন্ন ব্যাংকে যখন ব্যাংকগুলোকে প্রবলেম ব্যাংক বা আর্লি ওয়ার্নিং এ নেওয়া হয় তখন তাদেরকে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে পর্যবেক্ষক দেওয়া হয়। তারা মিটিংগুলোতে অ্যাটেন্ড করে মিটিং এ তাদের অবজারভেশন গুলো তারা অবজারভাররা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আকারে সাবমিট করে। কিন্তু পর্যবেক্ষকদের তেমন কোনো ভূমিকা আমি আমার কর্মজীবনে রাখতে আমি দেখিনি। তারা মিটিং এ আসতো, মিটিং এ এসে চুপচাপ থাকতো, 2-1টা কথা বলতো, কিন্তু তারা কোনো ব্যাংকের যে বোর্ডে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে তাদের তেমন ইফেক্টিভ কোনো ভূমিকা আমি অন্তত আমার কর্মজীবনে আমার ব্যাংকে আমি দেখিনি। অর্থাৎ তাদের যে যে খাতগুলোতে যে যে বিষয়গুলোতে নজরদারি বা ভূমিকা রাখার কথা সেগুলো দৃশ্যমান হয়নি অতীতে। অর্থাৎ তার কারণে আপনার মনে হচ্ছে কেন যে পর্যবেক্ষকরা নিয়ে দিচ্ছে, আসলে আপনি নিজেও সেই বিষয়ে সন্দেহান দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা থেকে যদি আপনি বিশ্লেষণ করছেন। তৌফিক আহমেদ চৌধুরী, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। আসলে এই মুহূর্তে যে ব্যাংকে 4জন পর্যবেক্ষক দিল, আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার এই জায়গায়, কি মনে হয় কতটা প্রতিফলিত হবে? না, আমার কাছে যেটা, আপনাকে কোশ্চেন করার জন্য ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়, শফিক ভাই তো অভিজ্ঞ মানুষ, বহুদিন যাবত ব্যাংকিং করেছেন, অনেক বড় বড় ব্যাংকের এমডিও ছিলেন, ওনারা তো দেখেছেন যে পর্যবেক্ষকদের রোল কি হয়। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পর্যবেক্ষক দেওয়া হয় এই কারণেই যাতে করে ব্যাংকটার কন্ডিশন আরো ফার্দার ডেটেরিয়েট না করে। পর্যবেক্ষক মানে হি ইজ অবজারভার, মানে ওনার নামটাই হচ্ছে অবজারভার।
উনি 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 শুধু অবজার্ভ করবেন, হি উইল নট অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য পারফরমেন্স অফ দ্য ব্যাংক। উনি অবজার্ভ করবেন, যদি কোনো অবজারভেশন, যদি ওনার যদি কোনো অ্যাডভার্স কোনো অবজারভেশন থাকে, উনি সেটা বাংলাদেশ ব্যাংকের আবার অবহিত করবেন। কিন্তু আমাদের দেশে আমি দেখলাম বাংলাদেশে যতগুলো ব্যাংকের অবজারভার দেওয়া আছে, আমার কাছে আজ পর্যন্ত কোনো এক্সাম্পল নাই যে অবজারভার বসানোর পরে ওই ব্যাংকের পরিস্থিতির উন্নতি হয়েছে। বরঞ্চ অবজারভার বসানোর পরে এরকম এক্সাম্পল আছে, যেমন ডক্টর লীনা রশিদকে দেওয়া হয়েছিল অগ্রণী ব্যাংকে, ওখানকার বোর্ডই তার সাথে ঝগড়াঝাটি করে তাকে ওখান থেকে বিদায় করে দিছে, মানে সে যাতে তার তার অ্যাপ্রোপ্রিয়েট অবজারভেশন গুলো না রাখতে পারে। সুতরাং অবজারভার দিনে যে পারফরমেন্স ইমপ্রুভ করবে তা না। আপনার ব্যাড পারফরমেন্স বললে তো আপনার এখানে অবজারভার দেওয়া হয়েছে। এখন অবজারভার দেওয়ার ফলে যে এটার একেবারে গুড পারফরমেন্সে কনভার্ট করবে এরকম কোনো এক্সাম্পল বাংলাদেশে নাই। তবে আমার যেটা ধারণা যে মানে কোনো খারাপ ব্যাংকের অবস্থা, কোনো দুর্বল ব্যাংকের অবস্থা যদি মানে খারাপই হয়, তাহলে তাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে তারপরে তার এগেইনস্টে কোনো অ্যাকশনে যাওয়া, তাকে বন্ধ করে দেওয়া। এই অবজারভার দিয়ে এরকম খেলাধুলা করার কোনো মানে নেই। আমি আজ পর্যন্ত কোনো এক্সাম্পল দেখি নাই বাংলাদেশে যে অবজারভার বসানোর পরে আমার পারফরমেন্স ইমপ্রুভ করেছে। নিশ্চয়ই। আপনার কাছে আরেকটা ফিরতে চাই জনাব শফিকুর রহমান, যে বিষয়টি আপনি বললেন যে আসলে অবজারভেটরির কথা তৌফিক আহমেদ চৌধুরী বললো, আপনার কথা যে বুঝলাম যে আসলে উনি যেটা বললো, তো অবজারভেটর যারা আছে, অবজারভার যারা আছে তাদেরকে দেওয়ার পর উল্টো হিতে বিপরীত হয়েছে। তাই যদি হয় অবস্থা, সেখান থেকে যদি কোনো সুশাসন যদি প্রতিফলিত না হয়, তাহলে কি সে পুরনো পথেই হাঁটছে কিনা, এমন শঙ্কা কি আছে ব্যাংকের ক্ষেত্রে? না, পুরনো পথে হাঁটছে কিনা সেটা আমরা এখন বলতে পারছি না, কিন্তু অবজারভার দেওয়া এবং এই যে গতানুগতিক এই কাজগুলো, এগুলো আসলে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের এই বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কিছু লোকদের পুনর্বাসন কেন্দ্র হয়ে গেছে। মানে এটাকে আমি এখন যদি বলতে যাই, জিনিসটা খারাপ শোনা যাবে। এই যে বিভিন্ন ব্যাংক, এই যে আপনার 24শে জুলাই 24শে অগস্ট 24-এর পরে যে ব্যাংকগুলোর বোর্ড পুনর্গঠিত হলো, এই বোর্ডে কারা ছিল? আজকে ব্যাংকগুলো দুর্বল সবল, মানে কি বলে ক্লান্ত ইত্যাদি বিভিন্ন অভিষিক্ত করা হচ্ছে, কিন্তু তখন ব্যাংকের বোর্ডে কারা ছিল? এই ব্যাংকের বোর্ডগুলো তো ধরেন এই ব্যাংকগুলো যখন দখল করার আগ পর্যন্ত এই ব্যাংকগুলো ছিল তো উদ্যোক্তাদের হাতে। তখন তো ব্যাংকগুলো এত দুর্বল ছিল না, তখন তো ব্যাংকগুলো মোটামুটি সবলই ছিল, ব্যাংকগুলো চলতেছিল এবং দেশের অর্থনীতিতে একটা বিশাল একটা মোটামুটি ভূমিকা রাখছিল। মোটামুটি কেন, দেশের অর্থনীতি ভালো ভূমিকাই রাখছিল। আমি তৌফিকের কথা আমি একমত, এবং তৌফিক তো তখন বিএবিএম এর ডিজি ছিল, তো তৌফিক দেখেছে তো ব্যাংকগুলোর তখনকার ভূমিকা। তো কিন্তু এই যে মানে পুনর্গঠিত বোর্ড দেওয়ার পরে থেকেই ব্যাংকগুলো যে এই দুর্বল হতে শুরু করলো, সুশাসনের নামে সেখানে কি শাসন হলো আমি বললাম না। ইদানিং যে 5টা ব্যাংক যে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক করলো সরকারিভাবে একটা ডিগ্রি দিয়ে বা আদেশ দিয়ে, সেইখানে এরা এমডি খুঁজে পাচ্ছে না। একজন এমডি কে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিল, সে আমার কি মনে করে সে আর এখানে গেল না, সে সিভি দিয়েছিল কেন, তারপরে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে বাংলাদেশ ব্যাংকে অনুমোদন পাওয়ার পরে সে বললো যে আমি যাব না। আবার নতুন করে কালকে দেখলাম কাগজে নতুন এমডি সম্মিলিত ইসলামী ব্যাংক খুঁজছে। এখন নতুন একটা এমডি এই সম্মিলিত ইসলামী ব্যাংকে যে সে কি জনগণ আমানতকারীদের বা এই যে স্মল ইনভেস্টরদেরকে কি তাদের মুখোমুখি হবে? সে কি তার নিজের মান সম্মান খোয়াবে? আমি বুঝি না আসলে ব্যাংকগুলোকে যদি কি করতে হয়, লিকুইডেট করে দিয়ে মানে যেভাবে করার কথা সেইভাবে করে ব্যাংক কমেই ফেলুক, অথবা ব্যাংকগুলোকে পূর্বের মানে অন্তত যেসব ব্যাংকগুলো মানে দখল করা হয়েছিল সেই ব্যাংকগুলোকে তাদের পূর্বের মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক। কারণ ব্যাংকগুলো তো এটা তো সবাই জানে যে ব্যাংকগুলো একটা পার্টিকুলার একটা গ্রুপের দখলে ছিল, সেই গ্রুপ নামে বেনামে ব্যাংকগুলোকে লুটপাট করেছে। তাদেরকে তো কিছু করতে পারছে না, তাদেরকে ধরতেও পারছে না, এবং এর সঙ্গে যে ব্যাংকের যে কর্মকর্তা যারা জড়িত ছিল, কিছু কর্মকর্তা তো অবশ্যই জড়িত ছিল, তাদেরই বা কি হয়েছে? তাদের কোনো শাস্তি হয়েছে কি? আমার তো মনে হয় না। এবং এইসব কারণে আমি মনে করি ব্যাংকগুলোকে আসলে খুব পেশাদার প্রফেশনাল ওয়েতে ব্যাংকগুলোকে পরিচালনা করার জন্য একটা গুড গভর্নেন্স মানে ইন্ট্রোডিউস করার জন্য আসলে একটা স্থায়ী ব্যাংক কমিশনের কথা বহু আগে থেকে আমরা বলে আসছি। আমার মনে হয় তৌফিকও আমার সঙ্গে একমত হবে যে
একটা ব্যাংক কমিশন স্থায়িত্ব মানে অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকগুলোর উপরে তো সম্ভবত 2000 সালের দিকে একটা ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা ব্যাংক সংস্কার কমিশন করা হয়েছিল। তাদের সুপারিশগুলোকে তো হিমাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলোতে বাস্তবায়ন করা হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন রকমের কমিটি করা হয়েছে, তাদের সুপারিশ সমূহ কোনোটাই ইমপ্লিমেন্ট করা হয় না ঠিক মতো। রাজনৈতিক রাজনৈতিক চাপের কারণে হোক বা যে কোনো কারণে হোক। এখনো তো আমি দেখছি যে ব্যাংক যদি সুস্থ না হয়, সবল না হয়, বাংলাদেশে যত চেষ্টাই করুক অর্থনীতি গতি পাবে না, বিনিয়োগ আসবে না, অর্থনীতির কোনো মানে উন্নতি আমি নিকট ভবিষ্যতে দেখছি না। নিশ্চয়ই, অর্থাৎ তাকে ব্যাংকগুলোকে সুশাসন নিশ্চিত করতে হবে। যে সুশাসন নিশ্চিতের জন্য যে যা যা করা দরকার, যেগুলো করেছিল বা যে পদক্ষেপগুলো নিয়েছিল, আপনি যেগুলো বলছেন যে আসলে হিমাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আসলে যতক্ষণ আনফোল্ড করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই দুর্ভোগ কাটবে না, যতই পর্যবেক্ষক নিয়োগ দিক না কেন। সে আপনাদের ভাষ্য মতে। ডক্টর তৌফিক, আপনার কাছে এবার যে বিষয়টি রাখতে চাই, আসলে আস্থাহীনতা সংকটটাই বড় সমস্যা ব্যাংকের ক্ষেত্রে। 5 ব্যাংকে একীভূত করুক বা 4 ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিক বা যতই সিদ্ধান্ত নিক বা নতুন গভর্নরই আসুক, কিন্তু আস্থাহীনতার জায়গাটা যদি পুনরুদ্ধার করা না যায়, আসলে কতটা সংকট কাটবে বলে মনে করছেন আপনি? না, আসলে ব্যাংকিং এর ব্যবসাটাই তো আস্থার ব্যবসা। ডিপোজিটরদের আস্থা আছে বলে তো তারা টাকা পয়সা রাখে, এবং ব্যাংকাররা যতক্ষণ পর্যন্ত বড়োয়ারকে তার আস্থায় না নিতে পারে ততক্ষণ পর্যন্ত তাকে লেন্ডিং করবে না। দিস ইজ দ্য থিওরি। ওকে, এখন এই আস্থা ফিরিয়ে আনা, জি, এটা হলো ফান্ডামেন্টাল ব্যাংকিং এর ফান্ডামেন্টাল কথা, রাইট। এই আস্থা ফিরিয়ে আনাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি প্রায় এই যে আমি দেখতাম আমাদের গভর্নর মহোদয়, আগের গভর্নর মহোদয়, দুর্বল ব্যাংক, সবল ব্যাংক, আমি বলতাম স্যার আপনি এই সমস্ত দুর্বল সবল শব্দ ব্যবহার করেন নাকি? এটা আমরা ব্যবহার করবো, আমরা আলোচকরা, আমরা অ্যানালিস্টরা, আমরা রাস্তার মানুষরা এগুলো ব্যবহার করবো। উনি বলে কি হ্যাঁ ঠিকই বলছো। পরের দিন দেখে আবার উনি নিজেই দুর্বল সবল বলা শুরু করছে। তো যার ফলে কি লোকজনের কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। ও একজন গভর্নর যদি বলে অমুক ব্যাংকটা দুর্বল ব্যাংক, তাহলে সেখানে ডিপোজিটর আর কখনো আস্থা রাখতে পারবে? সেখানে ডিপোজিটরও তো ডেফিনেটলি পরের দিন বা ওই মুহূর্ত থেকে সবাই লাইন আপ করে ফেলবে সব তার টাকা উইথড্র করার জন্য। সুতরাং এই আস্থা যে কোনো ভাবে ফিরে আনতে হবে, এবং আস্থা ফিরে আনার পথে মানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে, যেটা একটু আগে শফিক ভাই বা আপনিও প্রশ্ন করছেন, শফিক ভাই আলোচনা করছিল, এই যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে। এই যে হঠাৎ করে 24-এর পরে একটা নতুন আসলো, এসে সবগুলো ব্যাংক রিস্ট্রাকচার করে দিল, বোর্ড গুলো রিস্ট্রাকচার করে দিল, করে তাদের প্রত্যেককে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়েছিল, এবং এই লিকুইডিটি সাপোর্ট দেওয়ার পরও কোনো ধরনের আপনার পরিবর্তন নাই। তা আমরা কি প্রশ্ন করতে পারি না, এই নতুন বোর্ডগুলো কি করলো, এই টাকা পয়সাগুলো কোথায় গেল? এগুলো আমাদের প্রশ্ন করা উচিত, তাই না? এগুলো না করে আপনি কি করলেন, আবার 5টা ব্যাংক একত্রিত করে সরকারি টাকা এখন বেসরকারি ব্যাংকগুলোকে আপনি বেল আউট করতেছেন। এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ ব্যাংকের এই যে মার্জার নিয়ে যে লাফালাফিটা, মনে হয় যেন পৃথিবীতে মার্জার ইজ দ্য অনলি সলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? মার্জারের পাশাপাশি আরো অনেক সলিউশন আসতে পারে, তাই না? এই যে এখন আর মার্জারের কতগুলো নিয়ম নীতি আছে, কত সংস্কৃতি আছে, সেগুলো পালন করতে কিছুই করেন না ওনারা। ওনাদের খেয়াল খুশি মতো এই 3টা ব্যাংক, 2টা ব্যাংক, 5টা ব্যাংক, আরে এক্সিমকে বাইরে রাখা যেত, এসএবিএল কে বাইরে রাখা যেত, এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি, অনেক টকশো করেছি, না কে কার কথা। গভর্নর মহোদয় মাথায় ঢুকছে, উনি 5টাকে একত্রিত করে দিবে, বাস একত্রিত করে। এখন যদি মার্জারের এই রিফর্ম প্রোগ্রাম যদি কোনোভাবে ফেল করে, তাহলে টোটাল রিফর্ম প্রসেস ব্যাংকিং সেক্টর আপনার ফেল করবে। আমরা সেই জন্য মার্জারের বিপক্ষে থাকা সত্ত্বেও আমি চাই এটা কোনো রকমের সাকসেসফুল হোক। আমি তো সাকসেসফুল হওয়ার কোনো জায়গা দেখতেছি না, জনগণের আস্থা ফিরে আসে কোনো জায়গা দেখতেছি না। আসলে আপাত দৃষ্টিতে সামনের পথগুলো খুবই কুয়াশাচ্ছন্ন, মানে কোনো স্বচ্ছ পরিকল্পনা আসলে পাওয়া যাচ্ছে না, যদি না সুশাসন নিশ্চিত করা যায়। জানি না আসলে কতটা নিশ্চিত হবে, চেষ্টা করছে নতুন সরকার, এখন বাকিটা হয়তো সময়ের উপর নির্ভর করছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের তালিকাতে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।